একান্ত স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ইচ্ছা না থাকলেও আবারও করোনা মহামারীর প্রকোপে দাঁড়িয়ে অনলাইনে ক্লাস করতে বাধ্য হয়েছি। ইতিমধ্যে তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে গত বুধবার 21শে এপ্রিল তারিখে আমাদের বাংলা সাহিত্যের বরেণ্য পূজনীয় কবি শঙ্খ ঘোষ এই করোনা আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করেছেন। এই কবি শঙ্খ ঘোষের কবিতা তোমরা ইতিমধ্যে সেমিস্টার 4 এর সিসি 8-এ একালের কবিতা সঞ্চয়নের মধ্যে বাবরের প্রার্থনা নামক একটা কবিতা তোমরা পাঠ করেছ। সেখানে কবি শঙ্খ ঘোষ বলছেন, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। আরো একটা জায়গায় বলছেন, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। যে কবি নিজেকে ধ্বংস করে দিয়ে, শেষ করে দিয়ে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখেছিলেন, যে কবি বর্বর জয়ের উল্লাসে নিজের ঘরে মৃত্যু ডেকে আনার কল্পনা করেছিলেন তার বাবরের প্রার্থনা কবিতার মধ্য দিয়ে, সেই নির্ভীক পূজনীয় বরেণ্য কবি আজ বাস্তবে নিজের জীবনে মৃত্যু ডেকে এনেছেন। গত 14ই এপ্রিল 2021 থেকে কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনেই বন্দী ছিলেন। এরপর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে গত 21শে এপ্রিল বুধবার সকাল 11:30টায় পরাজয় স্বীকার করে করোনার কাছে হার মেনে চির না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। আর কোনোদিন আমরা তাকে মানুষের জন্য, মানবতার জন্য, প্রতিবাদের জন্য পথে নামতে দেখব না। তবে তার অমর সব সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের মনের মণিকোঠায় চিরকাল অম্লান হয়ে থাকবেন। আসলে কবির কোনোদিন মৃত্যু হয় না, আমরা জানি। তিনি এমনই সাহসী, শক্তিমান, ব্যক্তিত্বময় ছিলেন যে তিনি রাজনীতির জন্য রাজনীতি তিনি পছন্দ করেননি কোনোদিন। মানুষের জন্য রাজনীতি তার একান্ত কাম্য ছিল। তিনি স্বার্থ সর্বস্ব রাজনীতি এবং রাজনীতির মানদণ্ডে মানুষকে বিচার করার বিরোধী ছিলেন, ঘোর বিরোধী ছিলেন। এমনই পরাক্রান্ত
কবি শঙ্খ ঘোষ। তাই যতদিন বাংলা সাহিত্য থাকবে, যতদিন মানবতা বেঁচে থাকবে, যতদিন বাঙালি থাকবে, বাংলা থাকবে, ততদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ বাস্তবে দেওয়ার মতো হয়তো আমাদের কিছু নেই, তাই আমরা কবি শঙ্খ ঘোষের আত্মার চিরশান্তি কামনা করি। যাই হোক, তোমরা সকলেই আশা করি সাবধানে থাকবে, ভিড় এড়িয়ে চলবে, বাজারঘাট এড়িয়ে চলবে এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবে। এবং পরিবার পরিজনদেরকে এ বিষয়ে বেশি বেশি করে সচেতন করবে আশা করি। যাই হোক, এবারে আমরা পড়াশুনোর আলোচনায় আসব। এই 6th সেমিস্টারে আমি তোমাদের পড়াবো কোর কোর্স 13 এর ইউনিট 3 থেকে। এই ইউনিট 3-তে আছে হিন্দি সাহিত্যের ইতিহাস। এই হিন্দি সাহিত্যের ইতিহাস আমি তোমাদের পড়াবো। এই হিন্দি সাহিত্যের ইতিহাসের অন্তর্গত আমাদের পাঠ্য আছে কাব্যগত দিক থেকে ভারতেন্দু হরিশ্চন্দ্র আছেন মহাদেবী বর্মা, আছেন সূর্যকান্ত ত্রিপাঠী। আর কথা সাহিত্যের দিক থেকে আছেন প্রেমচাঁদ এবং ফণীশ্বরনাথ রেণু। হিন্দি সাহিত্যের এই কবি সাহিত্যিকদের সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকের এই প্রথম পর্বে আমরা হিন্দি ভাষার উৎপত্তি এবং বিকাশ, এর যুগ বিভাজন, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হিন্দি ভাষার উদ্ভব ও বিকাশ প্রসঙ্গে আলোচনার এই প্রাক্কালে সর্বপ্রথমেই আমাদের মনে উকি মারে এই হিন্দি ভাষার উৎপত্তি সম্পর্কে। হিন্দি ভাষার উৎপত্তি প্রসঙ্গে, সৃষ্টি প্রসঙ্গে প্রচলিত ধারণা সমূহকে একত্রিত করলে মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে 10ম শতাব্দীর আশেপাশেই প্রাকৃত ও অপভ্রংশ ভাষা থেকে মূলত হিন্দি ভাষার জন্ম হয়েছিল। প্রাকৃতের অন্তিম অপভ্রংশ ভাষা থেকেই এই হিন্দি ভাষার জন্ম হয়েছে। আনুমানিক 700 খ্রিস্টাব্দে অর্ধ মাগধী অবহট্ঠ থেকে পূর্বে হিন্দি ভাষার জন্ম হয়। এই হিন্দি ভাষার উদ্ভবকে, সৃষ্টিকে একটা রূপরেখার দ্বারা আমরা আলোচনা করতে পারি। প্রথমে আসছে এক্ষেত্রে বৈদিক ভাষা, যার সময়কাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ।
এই সময়কালে ছিল বৈদিক ভাষা। এই বৈদিক ভাষা থেকে আসছে সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা আবার দুটি বিভাজনে বিভক্ত। একটা পালি, যার সময়কাল খ্রিস্টপূর্বাব্দ 600 থেকে খ্রিস্টপূর্বাব্দ 100 শতক পর্যন্ত। আর দ্বিতীয়ত প্রাকৃত, যার সময়কাল খ্রিস্টপূর্বাব্দ 100 শতক থেকে খ্রিস্টাব্দ 600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রাকৃত আবার 5টি রূপে দেখা দিয়েছে। এর মধ্যে আছে মহারাষ্ট্রী, সৌরসেনী, মাগধী, অর্ধমাগধী এবং পৈশাচী। এই 5টি ভাগে বিভক্ত। এই 5 ভাগের মধ্যে মাগধী আবার 2টি ভাগে বিভক্ত, পূর্বী মাগধী এবং পশ্চিমা মাগধী। পূর্বী মাগধী আবার এর অপভ্রংশ যে অংশটা, তার সময়কাল 600 খ্রিস্টাব্দ থেকে 950 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পূর্বী মাগধী অপভ্রংশ থেকে সৃষ্টি হয়েছিল বাংলা ভাষা, হিন্দি ভাষা, উড়িয়া ভাষা, অসমিয়া ভাষা। তাহলে হিন্দি ভাষাটা উৎপত্তি হয়েছিল পূর্বী মাগধী অপভ্রংশ থেকে। সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে পদ্যবন্ধ কিছু রচনা, যা দোহা রূপে খ্যাত, এই সময়ে মেলে। আজ ভারতবর্ষের এক বিশাল অঞ্চলের ভাষারূপে হিন্দি ভাষা স্বীকৃত। রাজস্থান এবং হরিয়ানার পশ্চিম সীমা থেকে শুরু করে বিহারের পূর্ব সীমান্ত পর্যন্ত এবং উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের উত্তর সীমান্ত থেকে শুরু করে মধ্যপ্রদেশের দক্ষিণ দিক পর্যন্ত সমস্ত রাজ্যে হিন্দি ভাষাকে সাহিত্যিক ভাষারূপে স্বীকৃতি দেওয়া হয়। হিন্দিভাষী এইসব অঞ্চলে যে ধরনের হিন্দি ভাষা মানুষের মুখে প্রচলিত, ভাষাতাত্ত্বিকরা সেই হিন্দি ভাষাকে 5টি উপভাষায় ভাগ করেছেন। 1 পূর্বী হিন্দি, 2 পশ্চিমী হিন্দি, 3 পাহাড়ি হিন্দি, 4 রাজস্থানী হিন্দি ও 5 বিহারি হিন্দি। এই সমস্ত উপভাষার আবার একাধিক রূপ আছে। সংস্কৃত ভাষায় যে দেবনাগরী লিপির ব্যবহার আমরা দেখি, তার হিন্দিতে মেলে কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। ফলে এই হিন্দি ও সংস্কৃত লিপির মধ্যে কিছুটা সাদৃশ্য চোখে পড়ে। হিন্দি সাহিত্যের প্রখ্যাত সব গবেষকবৃন্দ অপভ্রংশ ভাষার সাহিত্যকেই হিন্দি ভাষার পূর্ববর্তী রূপে গ্রহণ করেছেন। আবার
মহাপণ্ডিত রাহুল সংস্কৃতায়ন অপভ্রংশ রচনাসমূহকে হিন্দি ভাষার অন্তর্গত করেছেন। আবার আচার্য রামচন্দ্র শুক্ল তার ইতিহাস গ্রন্থের আদিকালে অপভ্রংশ রচনাসমূহকে রীতিমতো স্থান দিয়েছেন। যাই হোক, হিন্দি সাহিত্যের সুদীর্ঘ ইতিহাসকে আমরা মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করতে পারি, যুগগত বিভাগ করতে পারি, যেটা অনেকটা এইরকম: আদিকাল, মধ্যকাল এবং আধুনিক কাল। এর মধ্যে আদিকালের কালসীমা হল 1000 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়। এই আদিকালে রচিত হিন্দি ভাষা অপভ্রংশ ভাষার নির্মোক ত্যাগ করে ধীরে ধীরে বিকশিত হচ্ছিল। কাব্যের বর্ণনায় বিষয় সম্বন্ধে প্রবৃত্তির পরিবর্তনের জন্য ভাষারও বিবর্তন শুরু হয়। এই হিন্দি ভাষায় অপভ্রংশ ভাষার ব্যাকরণগত প্রয়োগ দ্রুত কমতে থাকে এবং প্রকৃত হিন্দি ভাষার আত্মপ্রকাশ ঘটতে থাকে। 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অপভ্রংশের প্রভাব প্রায় শেষ হয়ে যায়। অর্ধমাগধী ও অপভ্রংশে রচিত জৈন ধর্মসাহিত্য সমূহ প্রাক আদিকালের হিন্দি ভাষার দৃষ্টান্ত বা উদাহরণ বলা যায়। অযোধ্যা অঞ্চলের অধিবাসীরা পূর্বী হিন্দির সর্বাপেক্ষা সমৃদ্ধ রূপ বলা যায়। আবার মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত কাব্য, যে কাব্যকে অবলম্বন করে সৈয়দ আলাওল তার পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন, এবং তুলসীদাসের রামচরিতমানস অবধি ভাষায় সৃষ্টি বলা যায়। এছাড়া বিদ্যাপতির কীর্তিলতা ও কীর্তি পতাকা সৌরসেনী অপভ্রংশের দৃষ্টান্ত রূপে অনমিত হয়। এই আদি যুগে বীরত্বব্যঞ্জক গাথা রচনার একটা ঝোঁক দেখা যায়, চেষ্টা দেখা যায়। ফলে এই যুগকে আদি যুগকে কেউ কেউ বারগাথা কাল বলেও অভিহিত করে থাকেন। আবার চর্যাকার সরহপাতকে কেউ কেউ হিন্দি আদি কবি বলে থাকেন। এছাড়া নাথ সাহিত্যের বিশিষ্ট জনপ্রিয় কবি গোরক্ষনাথকে এই আদি যুগের কবি বলে অনেকে মনে করতে চান। চলিত হিন্দির প্রথম কবি আমির খসরু গজল রচনায় নৈপুণ্যের সাক্ষ্য রাখেন মূলত এই আদি যুগেই। এরপরে আমরা আলোচনায় আসব মধ্যযুগ নিয়ে। এই মধ্যকালের হিন্দি সাহিত্যের এই মধ্যকালের কালসীমাটা এইরকম: 1501 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। হিন্দি সাহিত্যের ইতিহাসে এই মধ্যকালকে মূলত দুভাগে ভাগ করা যেতে পারে।
পূর্ব মধ্যকাল, যেটা ভক্তিকাল রূপে জনপ্রিয়। চতুর্দশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত এই ভক্তিকাল সময়ের অন্তর্গত। আবার 1645 খ্রিস্টাব্দ থেকে 1845 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে মধ্যকালের শেষ ভাগ, অর্থাৎ যে কালকে রীতিকাল রূপে অনেক সমালোচক অভিহিত করতে চেয়েছেন। প্রায় 200 বছরের এই সময়কালকে মিশ্র বন্ধু বিনোদ অলঙ্কৃত কাল বলেও আখ্যা দিয়েছেন। আবার আচার্য রামচন্দ্র শুক্ল একে রীতিকাল বলতে চেয়েছেন। এছাড়াও পণ্ডিত বিশ্বনাথ প্রসাদ মিশ্র ঠিক এই কালকে আবার শৃঙ্গার কাল রূপে স্বীকৃতি দিয়েছেন। হিন্দি সাহিত্যের ভক্তি কাব্যের ধারায়, অর্থাৎ মধ্যকালের প্রথম ভাগে রাম ভক্তি ও কৃষ্ণ ভক্তির বেশ কিছু নিদর্শন আমরা দেখতে পাই। তুলসীদাসের রামচরিতমানস এই রাম ভক্তি কাব্যধারার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত বলা যেতে পারে। এক কথায় এই রামচরিতমানস হিন্দি সাহিত্যে, গোটা হিন্দি সাহিত্যের ইতিহাসে মহাকাব্য রূপে পরিগণিত হয়। এই কৃষ্ণ ভক্তি কাব্যধারার অন্যান্য শ্রেষ্ঠ কবিরা হলেন সুরদাস, মীরাবাই প্রমুখ ব্যক্তিবর্গ। এই যুগের কবিদের মধ্যে অগ্রগণ্য হলেন স্বামী রামানন্দ, কবির, নানক, রবিদাস, মোহাম্মদ জায়সি, সুরদাস, মীরাবাই, কেশব দাস, কুলপতি মিশ্র প্রমুখ ব্যক্তিবর্গ। এরা সব এই মধ্যকালের হিন্দি সাহিত্যের কবি, সাহিত্যিকগণ। মধ্যযুগের বা মধ্যকালের প্রথম দিকে আমরা দৈব নির্ভরতা ও অদৃষ্টবাদের প্রভাব লক্ষ্য করেছি বা লক্ষ্য করে থাকি। ভক্তির অর্ঘ্য এই যুগের সাহিত্যের, অর্থাৎ মধ্যকালের প্রথম পর্বের হিন্দি সাহিত্যের প্রধান বিষয়বস্তু বলা হয়। এই যুগকে আমরা ভক্তিকাল রূপেই অভিহিত করে থাকি। ভক্তিকাল রূপেই এই যুগটা জনপ্রিয়, বেশ জনপ্রিয়। মধ্যযুগের শেষ পর্বে সাহিত্য পরলোক ও ধর্মের গাঁটছড়াকে ত্যাগ করে রক্ত মাংসে গড়া মানব মানবীর হাসি, অশ্রুভরা প্রণয়, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি কাহিনীকে বিষয়বস্তু করে গড়ে উঠেছে। তাই এই মধ্যকালের বা মধ্যযুগের অন্তিম পর্বকে, অন্তিম কালকে আমরা রীতিকাল বা শৃঙ্গার কাল বলে উল্লেখ করতে পারি। এরপরে আমরা আসব আধুনিক কাল, হিন্দি সাহিত্যের আধুনিক কাল নিয়ে আলোচনায়। হিন্দি সাহিত্যের এই আধুনিক কালের কালসীমা হল 1801 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত। গোটা হিন্দি সাহিত্যের ইতিহাসে এই আধুনিক কাল বিরাট পরিবর্তনের কাল রূপে পরিচিত। এই সময়ে গদ্য সাহিত্যের বিকাশ, বিষয়সমূহের পরিবর্তন, পত্র সাহিত্য
নাটক, রঙ্গমঞ্চ, সাহিত্যবিধির বিস্তার, কাজের ভাষা হিসাবে খড়িবলি হিন্দির ব্যবহারও ঘটে। এই নানা পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এই হিন্দি ভাষার উপর ইংরেজি ভাষার প্রভাবও ক্রমশ বাড়তে থাকে। ভারতবর্ষের রাজনৈতিক যে ইতিহাস আছে, সেই ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব যে ইংরেজরা ভারতবর্ষের বুকে পদার্পণ করার পর থেকেই এদেশের সাহিত্যে পাশ্চাত্যের প্রভাব দেখা যায় এবং হিন্দি আধুনিক যুগের সূত্রপাত ঘটে। এই ইংরেজদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে হিন্দি সাহিত্য দৈব নির্ভরতার সংকীর্ণ গণ্ডিকে অতিক্রম করে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আত্মপ্রকাশ করতে থাকে। যুক্তিবাদী বিজ্ঞান মনস্কতা, দৈনন্দিন ঘটনাবলীর প্রতি শ্রদ্ধাবোধ, সর্বোপরি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও বিস্তার এই আধুনিক হিন্দি সাহিত্যের লক্ষণ রূপে স্বীকৃত হয়। সেজন্য 1850 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত কালকে হিন্দি সাহিত্যের ইতিহাসে পুনর্জাগরণ কাল বা পরিবর্তন কাল বা আধুনিক কাল, আবার অনেকে নবজাগরণের কাল বলে অভিহিত করতে চেয়েছেন। আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসের পাতায় লক্ষ্য করলে আমরা এই যুগের হিন্দি সাহিত্যের নির্দিষ্ট কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করব। যেমন হিন্দির উপভাষার মধ্যে খড়িবলি হিন্দি ভাষার প্রভাব লক্ষ্য করি আমরা এই আধুনিক যুগের হিন্দি ভাষায়। দ্বিতীয়ত, হিন্দি গদ্য সাহিত্যের ব্যাপক চর্চা ও প্রসার আমরা এই আধুনিক যুগের হিন্দি সাহিত্যে দেখতে পাই। তৃতীয়ত, আধুনিক যুগের হিন্দি সাহিত্যে আমরা লক্ষ্য করি দৈব নির্ভরতার পরিবর্তে, অর্থাৎ দেবদেবীর উপর নির্ভরশীলতা কাটিয়ে মানবিক চিন্তাধারার বিকাশ ঘটতে দেখি এই আধুনিক যুগের হিন্দি সাহিত্যে। চতুর্থত, জাতীয় চেতনার উন্মেষ আমরা লক্ষ্য করি আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে। পঞ্চমত, আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে যুক্তিবাদের প্রাধান্য চোখে পড়ে। ঠিক তেমনিভাবে ষষ্ঠত, পাশ্চাত্য ভাষার সান্নিধ্যে চিন্তাধারার ব্যাপক রূপান্তর আমরা লক্ষ্য করি। সপ্তমত, আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে প্রকৃতি চেতনার উন্মেষ ঘটতে দেখি। অষ্টমত, এই সাহিত্যে সমাজ পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যায়। নবমত, আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে সাম্যবাদী চেতনা ও সংগ্রামশীল মনোভাবের বৈশিষ্ট্য আমরা আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে গভীরভাবে প্রভাব পড়তে দেখি। সেই সঙ্গে আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে অন্তজ শ্রেণী অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষদের প্রতি সহানুভূতির প্রকাশ এবং তাদের প্রতি নানা রকম অনুভূতি আমরা এই আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে লক্ষ্য করি।
এই আধুনিক হিন্দি সাহিত্যের ইতিহাসে যে সমস্ত সাহিত্যিক কবিরা আছেন তাদের মধ্যে ভারতেন্দু হরিশ্চন্দ্র আধুনিক এই হিন্দি সাহিত্যের ভগীরথ বলা যায়। এই ভারতেন্দু হরিশ্চন্দ্রের লেখনীয় স্পর্শেই হিন্দি সাহিত্যে আধুনিকতার অনুপ্রবেশ ঘটে। তাই জন্য ঠিক এই যুগকে ভারতেন্দু যুগ হিসাবেই অনেকে উল্লেখ করতে চেয়েছেন। ভারতেন্দুর কাব্যধারা প্রায় পরম্পরা অনুসরণ করে ব্রজ ভাষাতেই চলছিল। তবে তার সঙ্গে খড়িবলি হিন্দিকেও তিনি তার সাহিত্যে স্থান দিয়েছিলেন। তারও পরবর্তীকালে ভারতেন্দু হরিশ্চন্দ্র কবিতার ক্ষেত্রে উর্দু শায়েরির প্রভাবে গজল লিখতেও শুরু করেছিলেন। ভারতেন্দু সমসাময়িক কাব্যপ্রেমী ব্যক্তিবর্গকে একত্রিত করে একটি সংঘ স্থাপন করেন। ভারতেন্দুর সৃষ্ট এই মণ্ডলীতে, এই কবি সংঘে, সাহিত্যিক সংঘে যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুমের সিংহ, বদ্রীনারায়ণ চৌধুরী, প্রতাপ নারায়ণ মিশ্র, ঠাকুর জগমোহন সিংহ প্রমুখ ব্যক্তিবর্গ, হিন্দি সাহিত্যিকগণ। পণ্ডিত মহাবীর প্রসাদ দ্বিবেদীর নামানুসারে 1902 থেকে 1925 খ্রিস্টাব্দকে দ্বিবেদী যুগ বলা হয়ে থাকে হিন্দি সাহিত্যের ইতিহাসে। আচার্য শুক্ল ঠিক এই যুগকে হিন্দি কাব্যের নতুন ধারা বলে অভিহিত করতে চেয়েছেন। এই দ্বিবেদী যুগের কবিদের মধ্যে অযোধ্যা সিং উপাধ্যায়, রামচরিত উপাধ্যায়, মৈথিলী শরণ গুপ্ত প্রভৃতি হিন্দি কবি সাহিত্যিকগণের নাম উল্লেখযোগ্য, নাম করা যেতে পারে। আধুনিক হিন্দি কাব্যের এক বিশেষ ধারা হল ছায়াবাদ। জয়শঙ্কর প্রসাদের সাহিত্য প্রতিভার মাধ্যমে হিন্দি সাহিত্যে এই ছায়াবাদ যুগের সূচনা হয়। এই ছায়াবাদ যুগের কবিদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জয়শঙ্কর প্রসাদ, সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা, সুমিত্রানন্দন পন্থ, প্রখ্যাত মহিলা কবি মহাদেবী বর্মা। এদের লেখালেখি, এদের সাহিত্য ছায়াবাদী যুগকে নিঃসন্দেহে সমৃদ্ধ করেছিল। আধুনিক সাহিত্যিক চেতনার সঙ্গে শিল্প সৌন্দর্য ভাবনার সংমিশ্রণেই ছায়াবাদী যুগের সাহিত্য চিহ্নিত। সাহিত্যের সূক্ষ্ম ব্যঞ্জনার সূত্রপাত হলো ঠিক এই যুগে। প্রকৃতিকে নবরূপে সাহিত্যের আঙিনায় ঠাঁই দেওয়া হলো ঠিক এই যুগে। প্রকৃতির মধ্যে সজীবত্ব আরোপ করে কবিরা একে নতুন প্রাণের সঞ্চার করলেন সাহিত্যে। উদার মানবিকতা, প্রতীকরূপতা, অন্তজ শ্রেণীর মানুষদের প্রতি সচেতন সহানুভূতি এবং সর্বোপরি প্রতিবাদী মানসিকতা এই ছায়াবাদী যুগের লক্ষণ রূপে পরিগণিত। প্রগতিবাদী চিন্তাধারা, সাম্যবাদের প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ সংগ্রামের বীজ এই ছায়াবাদী সাহিত্যের মধ্যে নিহিত ছিল। সেই সঙ্গে ছিল সাম্যবাদী ভাবধারা, মার্ক্সীয় দর্শন
প্রভৃতি। হিন্দি সাহিত্যের ইতিহাসে উপন্যাসের সূচনা হয়েছিল প্রকৃতপক্ষে এই ভারতেন্দু যুগ থেকেই। হিন্দি সাহিত্যের উপন্যাস জগতে মুন্সী প্রেমচন্দর আগমন এক যুগান্তকারী ঘটনা। প্রেমচন্দ উপন্যাসের পাশাপাশি প্রায় 350 বা 300-র কাছাকাছি ছোট গল্প রচনা করেছিলেন। কোন কোন সমালোচক মনে করেন উপন্যাস অপেক্ষা ছোট গল্প রচনাতেই প্রেমচন্দ বেশি খ্যাতি অর্জন করেছিলেন, বেশি জনপ্রিয় ছিলেন ছোট গল্প রচনাতে। প্রেমচন্দের উপন্যাস ও ছোট গল্প পাঠ করে বা তার উপন্যাস ও ছোট গল্পগুলো পড়লে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ব্যাপক ব্যাপক সহানুভূতি তার এই সমস্ত রচনার মূল সুর। হিন্দি কথা সাহিত্যের আঙিনায় আঞ্চলিকতাবাদের যথার্থ রূপকার, একেবারে যথার্থ আঞ্চলিক কথা সাহিত্যের রূপকার বলা যায় ফণীশ্বরনাথ রেণুকে। বাংলা সাহিত্যে আঞ্চলিকতাবাদের প্রবক্তা রূপে আমরা বেশি করে চিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। ঠিক তেমনি হিন্দি সাহিত্যের ইতিহাসে ফণীশ্বরনাথ রেণুকে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আঞ্চলিকতাবাদের দিক থেকে তুলনা করা যেতেই পারে। সবশেষে বলবো, ভারতবর্ষের ঐতিহ্য হলো বহু ভাষার পারস্পরিক সহাবস্থান, অর্থাৎ ভারতবর্ষ হলো বহু ভাষাভাষীর দেশ। যদি সংখ্যাতত্ত্বের বিচারে বলি, ভারতবর্ষের মোট জনসংখ্যার এক বিশাল বিশাল অংশ হিন্দিভাষী। বিশাল অংশের মানুষ হলো হিন্দিভাষী, তারা হিন্দি ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। প্রাদেশিকতার বেড়াজালকে উপেক্ষা করে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের অধিকাংশ মানুষ হিন্দি ভাষার শ্রোতা এবং বক্তা। তাছাড়া দূরদর্শন ও বেতারের কল্যাণে আজ হিন্দি ভাষার ব্যাপক বিস্তৃতি ঘটেছে বলা যায়। ধীরে ধীরে সরকারি কাজকর্মেও হিন্দি ভাষার বহু বহু অনুপ্রবেশ ঘটেছে। সহজবোধ্যতার কারণে হিন্দি এখন বহু মানুষের, বহু ভারতবাসীর, এমনকি বহু বাঙালির একান্ত মনের ভাষায়, কথ্য ভাষায় রূপান্তরিত। তাছাড়া সাহিত্য হলো সমাজের মুকুর, মনোমুকুর বলা যায়, দর্পণ বলা যায়। সাহিত্য হলো সমাজের দর্পণ। ভারতবর্ষের মতো এই বিশাল দেশের ঐক্য সাধনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হিন্দি ভাষা, সে বহু বছর আগের থেকে। আলোচনার শেষ কথাই বলবো, ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কিছুটা সাদৃশ্য থাকায় বাংলা সাহিত্যের কিছু রসপিপাসু পাঠক পাঠিকাদের হিন্দি সাহিত্যের ইতিহাস সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করা উচিত বলেই আমার মনে হয়। তাই বাংলা সাহিত্যের মনোজ্ঞ পাঠক হিন্দি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস পাঠ করলে বা আমাদের যেটুকু পাঠ্যাংশে আছে সেটুকু যদি আমরা ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি, তাহলেও আমাদের হিন্দি ভাষা সম্পর্কে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। এই আশা করা বোধহয় অমূলক হবে না। যাই হোক, আজকের আলোচনা মোটামুটি এ পর্যন্তই। তোমরা সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো।